আমার সাথে যারা সহমত একটু হাত তুলুন, হাত তুলে রাখুন। ভিতরে যারা আছেন, ভাঙড়ের রক্তপাত নয়, রক্তদানী হোক ভাঙড়ের পরিচয়। আপনারা সহমত তো নাকি? কোন ভাঙড় কোন নটোরিয়াস ক্রিমিনালের কথাই চলবে? একটু জোরে বলেন, ভাঙড় কার কথাই চলবে? ভাঙড়ের সহজ সরল নিরীহ কৃষক চাষী, ভাঙড়ের ভূমিপুত্রদের কথাই ভাঙড় চলবে। কোন জগছুড়া নেতার কথাই ভাঙড় চলবে না, কোন গাঁজা ব্যবসায়ীর কথাই ভাঙড় চলবে না, কোন তোলাবাজি নেতার কথাই ভাঙড় চলবে না। ভাঙড় চলবে ভাঙড়ের সহজ সরল মানুষের কথায়। ভাঙড়ের পরিচয় যারা কুলসিত করতে চাইছে তাদের কথাই ভাঙড় চলবে না। ভাঙড়ের যারা সুনাম ফিরিয়ে আনতে চাইছে, এই চটে বসে থাকা লোকেরা, এই দিন আনে দিন খাওয়া লোকেরা, টোটো চালাই যিনি ভ্যান চালায়, যিনি লেদার কমপ্লেক্সে কাজ করে জীবিকা অর্জন করে, যিনি রিকশা চালায়, যিনি কৃষিকার্য করে জীবিকা অর্জন করে, জীবন যাপন করে, তাদের কথাই ভাঙড় চলবে। সহমত তো ভাই? হ্যাঁ, কারণ রাজনৈতিক কারবারিরা আপনাদের নামকে কুলসিত করতে পারলে লাভ কি হবে জানেন? কি লাভ হবে আমি আপনাদের বলি। আমার কাছে কোন এক বাবু পৌঁছে আমাকে বলে, ভাইজান আমি একটু আপনাকে কিছু কম্বল দেবো, আপনি বিতরণ করে দেবেন ভাঙড়ে। আমি ভাবছি ভাঙড়ে কম্বল বিতরণ করবে, আবার কোথা থেকে আসলে ফেরেশতা আসলো নাকি রে বাবা। তো আমি দেখুন, ফ্রিতে কিছু জিনিস পেলে আমার সন্দেহ হয়, সিরিয়াস বলছি, আমার বিশাল সন্দেহ হয় যে বিনামূল্যে যখন আমার দিচ্ছে কিছু তো রহস্য আছে। আমি বললাম তাহলে আমাকে কি করতে হবে? আমাকে বলছেন কোনো একটা জায়গার নাম করে ওখানে আমি একটু কিছু জায়গা নিয়েছি। আমি বললাম আমাদের ছেলেটাকে ডিস্টার্ব করছে, তাদেরকে বারণ করে দিতে হবে। আমি আর কি মেরে বললাম, আমি জানি আমার কোনো ছেলে ডিস্টার্ব করবে না। বলে না না না, আপনাদের ছেলেটা খুব ভালো ছিল। আমি হ্যাঁ, আমাদের ছেলেটা ভালো বলি আমি প্রশ্নটা করতে পারলাম। আমাদের ছেলে তোলাবাজি নয়, আমাদের ছেলে তোলাবাজি করে না। যাক, তারপরে বললো কি করতে হবে? বললো ওর পাশে আরো জায়গা আছে, একটু নেওয়ার ব্যাপার আছে। আর ভালো, যার জায়গা সে যদি আপনাকে বিক্রি করে আমার কোনো প্রশ্ন নেই, তবে কারো মতের বাইরে গিয়ে 100 টাকা জায়গা কিন্তু আমি আপনাকে তাহলে কিনতে দেবো না। আমার ছেলেরা যেমন ডিস্টার্ব করবে না, কারো মতের বাইরে গিয়ে কারো জমি আপনি কিনতে পারবেন না। বললো না না, ওইরকম ব্যাপার নয়। আমি তাহলে কি বলছে, ওখানে গিয়ে একটু হইহুল্লা করিয়ে দেবে। হইহুল্লা মানে বুঝতে পারছেন তো কি হবে? তাহলে লাভ কি? আমি আরো আমার ইন্টারেস্ট লাগলো যে এমন করতে চাইছে কেন। বললো অন্যজন তাহলে ভয় আর কেউ জায়গা ওর পাশে কিনতে আসবে না, ও কম দামে মালটা তুলে নেবে, তুলে পরে প্লটিং করে বিক্রি করবে, যেটা বুঝতে পারলাম। তাহলে ভাঙড়কে কেন কুলসিত করতে চাইছে এবার বুঝতে পারছেন? ভাঙড়ের থেকে বাইরে থেকে লোক আসবে না। ভাঙড়ের লেদার কমপ্লেক্স, ভাঙড়ের ফার্নিচারের গ্যারেজ, ফার্নিচারের এখানে গোডাউন তো নাকি গো, বাইরে থেকে লোক আসবে না, এখানে ভয় আসবে না। ভাঙড়ের সোনা ব্যবসায়ীরা যারা সোনার দোকানে যারা বিভিন্ন ব্যবসার সাথে, সবজি ব্যবসার সাথে যুক্ত, বাইরে থেকে ডাইরেক্ট পাঠিয়েছে আর কিনবে না। ভয় ভাঙড় খারাপ জায়গা, গেলে এই হয়ে যাবে সেই হয়ে যাবে। ফলে এরা দালালগুলো কি করবে? আপনার কাছ থেকে মালটা কিনে আবার ওরাই ওদেরকে বিক্রি করবে। মধ্যখানে এই দালালগুলো কামিয়ে নেবে, সরাসরি আপনাকে কামাতে দেবে না। এই জন্য ভাঙড়কিরা কুলসিত করে রাখার চেষ্টা করছে। তাই আমাদের কাজ কি হবে? ভাঙড়ের সুনামকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ভাঙড়ের মানুষ যেটা চায়, সহজ সরল মানুষ, যার অধিকারের জন্য সে তার জীবিকার জন্য যে কাজ করে যায়, অন্য কোনো মানুষকে তারা ডিস্টার্ব করে না। কিন্তু রাজনৈতিক কারবারিরাই ভাঙড়ের সুনামকে দুর্নাম করার চেষ্টা করছে। তাই এদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেব। আজকের এই মঞ্চ থেকে যেমন আমরা মহিউদ্দিনকে স্মরণ করি, যেমন আমরা রেজাউলকে স্মরণ করছি, যেমন আমরা হাসানকে স্মরণ করছি, এই মঞ্চ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আগামী দিনে সুষ্ঠু ভাঙড় আমরা গড়ে তুলব। ভাঙড়ে না হিংসা থাকবে, না রাজনৈতিক কচলাকচলি থাকবে, না তোলাবাজি থাকবে, মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে। এই শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে। সহমত তো নাকি রে ভাই? না অসুবিধা হয়ে যাবে? দেখুন ভাই, আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে রাজনীতিতে এসেছি, ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়। সুতরাং কেউ যদি মনে করে যে আমাদের এখানে তোলাবাজি করবে, সে আইসিএফে টিকতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন না? আবার একটু খুলে বলতে হবে গো, খুলে বলতে হবে নাকি? যদি কেউ মনে করে আইএসএফ কে সামনে রেখে তোলাবাজি করব, আমার আগের বক্তাই বলে দিয়েছে আমাদের তাপস বাবু যে আমরা
অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দেবে না। তো আইএসএফ এর ঝান্ডা রেখে কেউ যদি অন্যায় কাজ করে সেটাকে আমরা মেনে নেব না, সে দেখবেন আইএসএফ এ থাকতে পারবে না। বন্ধুগণ, রক্তদান শিবিরের কাজ চলছে। বক্তব্য আমি শেষ বক্তা হিসাবে, কটা বাজে দেখো তো, 5 মিনিট পরে বাইরের মাইকগুলো অফ করে দেবেন। হ্যাঁ, এটা আপনার দায়িত্ব। আর 10-15 মিনিট পরে আবার চালাবেন, মানে 20 মিনিট অফ রেখে দেবেন। তো আমরা রক্তদান শিবিরের কাজ চলছে, আমি শেষ বক্তা। আরও গুটি কয়েক বিষয় আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই। আপনারা শোনার মতো মানসিকতা আছে? যদি বলেন ছেড়ে দেন, আমার লাভ হবে। আজকে আমার 3টে প্রোগ্রাম এটা নিয়ে, ওখানে তাহলে একটু আগে সময় দিতে পারবো। এইতে আছে একটা ইমরান ভাইদের অঞ্চলে আছে, মান্নান ভাইদের অঞ্চলে আছে, আমাদের আব্দুল সেলিম ভাইদের অঞ্চলে আছে, আর একটা আছে চালতাবেড়িয়া অঞ্চলে। যাক, আমি গুটি কয়েক কথা বলবো। গত পরশুদিন থেকে আমাদের রাজ্যে একটা বিষয় নিয়ে খুব চর্চা শুরু হয়েছে নতুন করে। বিষয়টা কি? ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025। মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধু বোকা বানায়নি, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধুমাত্র বোকা বানায়নি, সাথে সাথে বিজেপির বিরুদ্ধে পশ্চিমবাংলায় যে আন্দোলন সংগঠিত হওয়ার চেষ্টা হচ্ছিল, আন্দোলনের যে দানা বাঁধছিল, সেটাকে অঙ্কুরে বিনষ্ট করেছে। তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তিনি কি বললেন? যে পশ্চিমবাংলায় ওয়াকাফ আইন লাগু হতে দেব না। কিছু মৌলী সাহেব ভাড়া করা আছে, কিছু ইমাম সাহেবকে কেনা আছে, আর কিছু তোলাবাজ নেতা তার দলের আছে। তারা সাথে সাথে বলতে শুরু করে দিল, ওয়াকাফ নিয়ে আর আন্দোলন করার দরকার নাই, দিদি আছে বুঝে নেবে। সহজ সরল ধর্মপ্রাণ মানুষেরা ওই মৌলী সাহেবদের কথায়, ওই ইমাম সাহেবদের কথায়, ওই কিছু দুর্নীতিগ্রস্ত নেতাদের কথাকে ভরসা করে ওয়াকাফ আন্দোলনকে তারা বন্ধ করে দিল। ফলে কি আজকে কি দেখছি? মমতা ব্যানার্জি যে কথা বলেছিল, বাস্তবের সাথে তার কোনো মিল দেখতে পাচ্ছি না। উল্টে যখন এসআইআর এর আবহ চলছে, মানুষ যখন আতঙ্কিত, মানুষকে আতঙ্কিত ওরাই করেছে তৃণমূল বিজেপি মিলে, সেই সময় তারা চুপি সারে ওয়াকাফ আইনগুলোকে একটা একটা করে মেনে নেওয়ার চেষ্টা করছে, মেনে নিতে শুরু করে দিয়েছে। তাই বন্ধুগণ, আজকে বলুন, আপনি যদি আন্দোলনটা সেই সময় থেকে ঠিকভাবে চালাতেন, বিজেপি সরকার ভয় পেত, বিজেপি সরকারের উপরে চাপ আসতো, কেন্দ্রের বিজেপি সরকার ভয় পেয়ে আন্দোলনের চাপে, ঠিক যেভাবে কৃষকদের আন্দোলনের চাপে কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল, এই ওয়াকাফকে বাঁচানোর জন্য ভারতবর্ষের ধর্মপ্রাণ মানুষেরা, শুধুমাত্র মুসলমান নয়, মুসলিম হিন্দু নির্বিশেষে ভিন্ন জাতের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওয়াকাফ আইনকে প্রত্যাহারের জন্য এমন আন্দোলন সংগঠিত হতো পশ্চিম বাংলাতে, যে পশ্চিম বাংলার আন্দোলনের ঝাঁজ সেটা আপনার মহারাষ্ট্রে পড়তো, পশ্চিম বাংলার আন্দোলনের ঝাঁজ বিহারে পড়তো, পশ্চিম বাংলার আন্দোলনের প্রভাব গুজরাটে পড়তো, পশ্চিম বাংলার আন্দোলনের প্রভাব দিল্লিতে পড়তো, পশ্চিম বাংলার আন্দোলনের প্রভাব সারা রাজ্যে, সারা দেশে ছড়িয়ে পড়তো। বিজেপি সরকার চাপে পড়ে বাধ্য হতো এই আইনকে প্রত্যাহার করতে, ঠিক যেভাবে ওয়াকাফ, যেভাবে আপনার ফার্মার্স বিলকে প্রত্যাহার করেছে চাপে পড়ে, এটাকেও বাধ্য হতো চাপে পড়ে প্রত্যাহার করতে। কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখলাম? না, তার পরিবর্তে আমরা কি দেখলাম? এই মমতা ব্যানার্জি আপনাকে আমাকে প্রথমে হুমকি দিল, যদিও এই হুমকিতে আমরা ভয় পাইনি, হুমকির বিরুদ্ধে আমরা লড়াই করে গিয়েছি। ভাঙড়ে 3000 মানুষকে মামলা দিয়েছে, আমিও 5টা মামলা খেয়েছি। স্টেজে অনেকে বসে আছে, এই ওয়াকাফ সংশোধনী আইনের জন্য মিথ্যা মামলা খেতে হয়েছে। এই মামলা দিয়ে আন্দোলনের গতিপথকে রুদ্ধ করার চেষ্টা করেছিল। তখন মনে এত পাপ ছিল, আপনারা সহজ সরল মানুষ বুঝতে পারেননি। আজকে বলুন, আপনারা এই মসজিদের আজান, ঈদগাহ নামাজ, মাদ্রাসায় পড়াশোনা, কবরস্থানে আপনার বাপ দাদু যেটা শুয়ে আছে, এটা মেডিকেল সায়েন্স বলছে প্রতি 90 দিন পুরুষের ক্ষেত্রে, প্রতি 120 জন, 120 দিন মহিলাদের ক্ষেত্রে যদি কেউ নিয়মিত রক্ত দেয়,
তার ক্যান্সার রোগের সম্ভাবনা ঝুঁকি কমে যায়, তার স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায়। তাই রক্ত দিয়ে যেমন সম্প্রীতির বার্তা দেওয়া হয়, রক্ত দিয়ে যেমন ঐক্যের বার্তা হয়, রক্ত দিলে যেমন সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়, ঠিক একইভাবে নিয়মিত রক্ত দিলে আপনার স্বাস্থ্য ভালো থাকে। রক্ত দিলে যেমন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত মানুষ যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয়, তার ঘাটতি চাহিদা পূরণ করা হয়, মুমূর্ষু রোগীর অনেক প্রাণে বাঁচতে পারে, রক্ত দিলেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই বন্ধুগণ, যারা এখনো ভাবছেন রক্ত দেবো কি দেবো না, তাদের উদ্দেশ্যে বলি, মেডিকেল সায়েন্স বলছে 20 থেকে 18 থেকে 22 দিনের মধ্যে আপনার শরীরে যে রক্তটি আপনি দিচ্ছেন সেটা সম্পূর্ণ হয়ে যাবে। ফলে লাভ কি আছে? যেখানে যদি যারা ডক্টররা আছেন বা মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা গবেষণা করেছেন, তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন, শরীরে যত নতুন রক্ত হবে, উৎপন্ন হবে, তৈরি হবে, যত শরীরে ব্লাডের আপনার সার্কুলেশন হবে, যত শরীরে রক্ত চলাচল করবে, আপনার স্বাস্থ্য তত ভালো থাকবে। যখন রক্ত জমাট বাঁধে জানবেন তখনই আপনার রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে। কারণ দেখবেন অনেক ক্ষেত্রে কেউ অ্যাক্সিডেন্ট করেছে বা যেমন করে পড়েছে, হাতে লেগেছে, পায়ে লেগেছে, রক্ত জমাট বাঁধলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যাতে অনেকে দেবেন মাথায় চোট পেয়ে যায়, রক্ত জমাট বেঁধে থাকলে ওর থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। যদি আপনি নিয়মিত রক্ত দেন তাহলে রক্ত আপনার শরীর থেকে কমছে, নতুন রক্ত হচ্ছে, ওখানে পৌঁছাতে গেলে রক্তটা চলাচল করছে, ফলে আপনার স্বাস্থ্যটাও ভালো থাকবে। তাই বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা ভাবছেন কি হবে না হবে, আমি আপনাদের বলবো, পশ্চিম বাংলায় প্রতিনিয়ত 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। যে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, সেই রক্তের ঘাটতি পূরণ করার জন্য সরকারের কোনো সদিচ্ছা নাই, তাতে নিয়ে শাসক দলেরও কোনো সদিচ্ছা নাই। কোথায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাত্র সংগঠন, স্টুডেন্ট ফ্রন্ট, ছাত্র জনতা সমাবেশ করেছে, ব্যাপক মানুষের জমায়েত হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে অভিভাবকরা এসে উপস্থিত হয়েছে, ওটাকে কাউন্টার করার জন্য আবার ছাত্র যুবদের সমাবেশ ডাকতে হচ্ছে। কিন্তু ওখানে নারায়ণপুর অঞ্চলে, ভাঙড় 1 নম্বর ব্লকের নারায়ণপুর অঞ্চলে রক্তদান শিবির করল আইএসএফ, 749 জন রক্তযোদ্ধা রক্ত দিয়েছে। শাসকের এই কম্পিটিশনটা নেওয়া দরকার, এই চ্যালেঞ্জটা নেওয়া দরকার যে নারায়ণপুর অঞ্চলের প্রধান তৃণমূলের, উপপ্রধান তৃণমূলের, সমিতির মেম্বার তৃণমূলের, জেলা পরিষদের মেম্বার তৃণমূলের, সুতরাং যদি ওরা 749 জন রক্ত দেয় তাহলে তৃণমূলকে 1500 লোকের অ্যারেঞ্জমেন্ট করা দরকার, এই কম্পিটিশনটা নেওয়া দরকার। কিন্তু এই কম্পিটিশন, এই চ্যালেঞ্জটা তারা গ্রহণ করছে না। তো আজকে এখানে প্রাণগঞ্জে এখন কত রক্ত দিয়েছে, আমি আমাদের রাহুল আছে, রেকর্ডটা আমাকে একটু দিয়ে দাও, কত রেকর্ডটা একটু দিয়ে যাও, কত রক্ত দিয়েছে, যারা দিয়ে যাক তারা। আমাদের এখানে রক্ত প্রাণগঞ্জ অঞ্চলে শেরপুরের মাঠে, প্রাইমারি স্কুলের মাঠে যে রক্তদানের আমরা ব্যবস্থা করেছি, এই কম্পিটিশন আমাদের মধ্যে আসুক। কম্পিটিশনটা কি? প্রাণগঞ্জ যদি আজকে 500 লোক রক্তের ব্যবস্থা করতে পারে, 500 ডোনারের ব্যবস্থা করতে পারে, 500 লোকের তাহলে যান বিমান বাঁচতে পারে, 500 লোকের তাহলে স্বাস্থ্য ভালো হতে পারে, তাহলে এই চ্যালেঞ্জটা শাসকের নেওয়া দরকার। যে প্রাণগঞ্জের যদিও ভোট হয়নি আমরা ভালো করে জানি, ভয়ে ওরা আপনার নমিনেশনই করতে দেয়নি, তবে এই দিন আর ঘনিয়ে আসছে, এই দিন আর চলবে না। আগামী দিনে মানুষ তার অধিকার ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তো এখানে যদি 600 অলরেডি 600 রক্ত হয়ে গেছে, তাদের জন্য একটা ছোট্ট করতালি হয়ে যাক। 600 রক্ত যোদ্ধা, যার মধ্যে আমি জোর গলায় বলতে পারি, আমি রাজ্যের বিভিন্ন জায়গায় যাই, সেখানে গিয়ে বলি ভাঙড় রাজ্যকে সত্যি পথ দেখায়। আজকে তাপসবাবু যে কথা বললেন বাস্তব কথা, ভাঙড় আজকে যেটা চিন্তা করে, রাজ্য যেটা কালকে ভাবে। ভাঙড় রক্তদান উৎসব করে দেখিয়েছে, একটা ভেন্যুতে সর্বপ্রথম ভাঙড়ে 2720 জন রক্ত দিয়েছিল, তার 2 বছর পরে সেই জায়গাতেই আবার রক্তদান শিবির, আমরা রক্তদান মহোৎসব করেছিলাম, সেখানে রক্তদাতার সংখ্যা ছিল 3465 জন। এটা ভাঙড়ের মাটি,
এই মাটি দৃষ্টান্ত তৈরি করে। তাই আজকে এখানে যে ইতিমধ্যে 600 জন রক্ত যোদ্ধা রক্ত দিয়েছে, এখন কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আছে রক্ত দেওয়ার জন্য। তাই আমাদের এখন ভলেন্টিয়াররা এখন বাকি আছে রক্ত দেওয়ার জন্য, জানি না ওটা কোথায় গিয়ে পৌঁছাবে। তাই এই কম্পিটিশনটা আমাদের মধ্যে আসা দরকার। আইএসএফ ওখানে রাহুলরা, ওখানে মালিক ভাইরা, ওখানে একাজুল্লাহ, ওখানে হাইবুল্লাহরা, ওখানে আমাদের ইমরানরা যদি এত রক্তের ব্যবস্থা করতে পারে, তাহলে তোমরা শাসকে আছো, তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করো, ডবল রক্তের ব্যবস্থা করো, ডোনারের ব্যবস্থা করো। এইভাবেই তো ভাঙড়ের নাম উজ্জ্বল হবে। আজকে রাজ্যের যে কোনো প্রান্তে রক্তের প্রয়োজন হলে তারা ঘাটতি না মেটাতে পারলে, চাহিদা না মেটাতে পারলে আমাদেরকে ফোন করে। কদিন আগেই ইন্ডিয়ান আর্মিতে কাজ করে, তার পরিবারের রক্তের প্রয়োজন হয়েছে, খুঁজতে খুঁজতে রক্ত পায়নি, তারা শরণাপন্ন হয়েছে ভাঙড়ের এমএলএর কাছে, ভাঙড়ের মানুষের কাছে। জানে ওরা ভালো করে, যদি কোথাও রক্ত না পাওয়া যায়, ভাঙড়কে যদি বলে, ভাঙড়ের মানুষ বেড টু বেড এসে রক্ত দিয়ে যাবে। তাই ইন্ডিয়ান আর্মির পরিবারের রক্তের প্রয়োজন হয়েছিল, যে ইন্ডিয়ান আর্মি দেশের জন্য জীবন কোরবানি করে দিতে দ্বিধাবোধ করেনি। আমি কিন্তু অন্য কোনো জায়গার মানুষকে পাঠাইনি। যখনই আমাদের কাছে খবর এলো ইন্ডিয়ান আর্মির পরিবারের রক্তের প্রয়োজন আছে, আমি সাথে সাথে ভাঙড়ের নেতৃত্বদের ফোন করলাম, ভাঙড় থেকে রক্ত যোদ্ধা পাঠিয়ে বেড টু বেড গিয়ে ইন্ডিয়ান আর্মির যে কমান্ড হসপিটাল আছে ওখানে গিয়ে আমার ভাঙড়ের ছেলেরা রক্ত দিয়ে আসলো। সারা আর্মি ক্যাম্পাস, কমান্ড হসপিটাল তারা জানতে চাইছিল, কারণ তারা আইডেন্টিটি কার্ড দিয়ে এন্ট্রি করতে হয়। তারা দেখলো যখন ভাঙড়ের আইডেন্টিটি কার্ড দেখছে আর ছেলেগুলোর মুখের দিকে তাকাচ্ছে, কারণ এতদিন পর্যন্ত তাদেরকে ভাঙড় সম্পর্কে খারাপ বার্তা দিয়ে রেখেছে। আমি ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের মানুষের ভোটে জিতেছি, আমার কিছু নৈতিক দায়িত্ব পড়ে। দায়িত্ব যেমন উন্নয়নের জন্য চিৎকার করতে হবে, উন্নয়নের জন্য যেমন আইনসভায় গিয়ে বলতে হবে, সাথে সাথে ভাঙড়ের মানুষের লাইফ স্টাইল যাতে আপগ্রেড হয় তার কথাও আমাকে চিন্তা করতে হবে। তাই আমার রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে রক্তদান শিবির করি, নতুন নতুন রেকর্ড করি। বাঁকুড়া জেলাতে আমরা একবার রক্তদান শিবির করলাম, ওখানে 550 অধিক রক্ত দিয়েছিল। বাঁকুড়া জেলার রেকর্ড করে রেখে দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফান্ড। আমি চাইলে বাঁকুড়া জেলার পুনিশল গ্রাম থেকে রক্ত যোদ্ধাদেরকে নিয়ে এসে কমান্ড হসপিটালে পাঠিয়ে আমি ওদেরকে বেড টু বেড রক্ত দিতে পারতাম, সে কাজ করিনি। কারণ আমার কাজ হচ্ছে ভাঙড়ের বিধায়ক, আমি ভাঙড়ের মানুষকে পাঠিয়ে ওখানে রক্তদানের ব্যবস্থা করে দিয়েছি। এটাই ভাঙড়ের পরিচয় হিসাবে গড়ে তুলতে চাইছি। আমার সাথে কারা সহমত?